আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ বলছেন চিকিৎসকরা। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান শীঘ্রই শুরু। সংরক্ষণের সুযোগ থাকা 21 জেলায় পর্যায়ক্রমে প্রয়োগ। দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ডাদেশ। আয় বহির্ভূত অর্থ বাজেয়াপ্তেরও নির্দেশ। ই-ভ্যালির দায় দেনা নির্ধারণে পরিচালনা পর্ষদ গঠন করে দেবেন হাইকোর্ট। নেতৃত্বে থাকবেন একজন সাবেক বিচারপতি। এবং ডক্টর ইনামুল হকের বিদায় সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলছেন গুণীজনরা। নাট্যজন শিক্ষাবিদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনে যুক্তরাষ্ট্রের ব্যান্ড ফেস্টিভ্যালের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। সেখানে আছেন সহকর্মী জাকিয়া আক্তার, সরাসরি তার কাছে যাচ্ছি। জাকিয়া, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? ধন্যবাদ বুশরা। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ 5:30 কিংবা 6টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। আসলে ভর্তি করার কারণটি হচ্ছে বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন এবং তার কিছু শারীরিক জটিলতা আগে থেকেই ছিল। তো সব কিছু মিলে আসলে তিনি খারাপ, তার শরীরটা বেশ ভালো যাচ্ছিল না বলে আজকে তাকে চেক আপের জন্য নিয়ে আসা হয়। তো চেক আপের জন্য আনা হলে এখানকার যে ডাক্তাররা রয়েছেন তারা আসলে তার কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, তার কিছু রক্ত পরীক্ষা করবেন এবং তার কিডনি কিছু জটিলতা আছে, কিডনি পরীক্ষা করবেন, লিভারের কিছু পরীক্ষা করবেন। তো পরীক্ষা নিরীক্ষার জন্য আপাতত বেগম জিয়াকে হয়তো বা কিছুদিন এভারকেয়ার হাসপাতালে থাকতে হতে পারে। তো সে কারণে তাকে এখানে ভর্তি করা হয়েছে। আমরা এভারকেয়ার হাসপাতালের পরিচালকের কাছ থেকে যতটুকু জেনেছি যে তিনি এখন ভর্তি হয়ে কেবিনে রয়েছেন। আর খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তিনি আমাদের সঙ্গে এখনো কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তো যদি গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেন, কারণ আমরা দীর্ঘ প্রায় 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু আমরা আসলে তাদের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারছি না। তো তিনি যদি আমাদের সঙ্গে কথা বলেন তাহলে আমরা আসলে বিস্তারিত আরেকটু জানাতে পারবো যে আসলে বেগম জিয়া এখন কেমন আছেন বা ওনাকে কবে নাগাদ আসলে আবার বাসায় ফিরিয়ে নেওয়া হবে। আর এর আগে বিকাল 4:30টার দিকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে বেগম জিয়াকে আসলে দেখতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কিছু নেতাকর্মী। তো এখন পর্যন্ত আসলে আমরা জানি না বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে কতদিন থাকতে হতে পারে, তবে আপাতত তিনি এখানে আছেন এবং তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। বুশরা। জাকিয়া, আপনাকে। বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জাকিয়া আক্তার। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া শুরু হচ্ছে শীঘ্রই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন টিকা সংরক্ষণের সুযোগ আছে এমন 21 জেলায় টিকা দেয়া হবে। প্রথম পর্যায়ে রাজধানীর 100 শিক্ষার্থীকে টিকা দেওয়ার পর পর্যবেক্ষণ শেষে ঢাকার বাইরে টিকা দেয়া হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে জাতিসংঘের জনসংখ্যা উন্নয়ন তহবিলের উদ্যোগে যৌন সহিংসতার শিকার নারীদের জরুরি সেবা, প্রয়োজনীয় চিকিৎসা এবং মানসিক সহায়তা নিয়ে সমন্বিত চিকিৎসা প্রোটোকল, সার্ভাইভার কিট হস্তান্তর অনুষ্ঠান।
পরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা ফাইজার ভ্যাকসিনটা দেব, আমাদের একটা বড় পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটার একটা বড় অংশ হচ্ছে যে সমস্ত জায়গাগুলোতে ফাইজার ভ্যাকসিন নেওয়া যাবে সেরকম 21টা কেন্দ্র আমরা সারা দেশে ঠিক করেছি যেখানে নেওয়া সম্ভব। আপনারা জানেন ফাইজার ভ্যাকসিনটা একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না। আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। অনেকগুলো কাজ সমাপ্ত হয়েছে, অনেকগুলো প্রসেসে আছে। এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। ফাইজারের টিকা -70°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, তাই আপাতত 21 জেলায় শুরু হলেও স্কুল শিক্ষার্থীদের জন্য আলাদা ও একাধিক টিকাদান কেন্দ্র হবে। আমরা কয়েকটা জায়গা ঠিক করেছি, এখনো আমরা ফিক্সড করি নাই কোত্থেকে শুরু করব। এটা আপনাকে মেনে নিতে হবে আপাতত। আশা করছি হয়তো যদি ভবিষ্যতে আরও ভ্যাকসিন পাই তাহলে আশপাশ থেকে তাদেরকে এনে দেওয়ার একটা ব্যবস্থা হতে পারে, অথবা হয়তো সেখানে যদি ফ্যাসিলিটিস বাড়াতে পারি। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন স্কুল থেকে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন তালিকা চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 14 জন মারা গেছেন। মৃত্যুর হার 1.77%। এ পর্যন্ত মোট প্রাণহানি 27,713 জনের। এ সময় 543 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্ত শনাক্তের হার 2.35%। মোট আক্রান্ত 15,63,501 জন। একদিনে 701 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ 15,25,168 জন। রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এদিন করোনায় কেউ মারা যাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা বসেছে। দলীয় গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যদের সম্মতিতে দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। সম্পদ অর্জনে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায়ে আয় বহির্ভূত অর্থ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। 111 সরকার আমলে 2007 সালের 28 মে গ্রেপ্তার হন বিএনপি জামাত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তখন থেকে প্রায় 14 বছর কারাগারে অন্তরীণ সে সময়ের দাপুটে মন্ত্রী বাবর। গ্রেপ্তারের 7 মাস পর কারাগারে থাকতেই আয়কর বিবরণী সঠিক সময়ে জমা না দেয়া, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করার পর রায় ঘোষণা করেন বিচারক। এই দুটা ডিমান্ড ড্রাফট বাংলাদেশ HSBC ব্যাংক এটা তার প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়েছে। এই টাকাটা কার টাকা, কিভাবে আমার অ্যাকাউন্টে এসছে এই সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো ধারণা নাই। এটা মেজর জসিম বলতে পারবে, কিন্তু দুর্নীতি দমন কর্তৃপক্ষ, ব্যাংক কর্মকর্তা কিংবা মেজর জসিম কাউকেই সাক্ষী হিসেবে আনেন নাই। না, HSBC ব্যাংকের কাউকে তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই, বিকজ HSBC ব্যাংকে যে ডকুমেন্টসটা দিয়েছে সেই ডকুমেন্টসে আমরা আদালতে জমা দিয়েছি। হিসাব বহির্ভূত মালিকানাধীন $10 লক্ষ, 6,49,49,218 টাকা যেটা আছে সেটা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। যে টাকা আমার নাই, যে টাকা উদ্ধার হয় নাই, সেই টাকা বাজেয়াপ্ত হতে পারে না। 2007 সাল থেকে জেলে আছেন এবং এটাও ওনার সাজা থেকে বাদ যাবে। জেল কর্তৃপক্ষ এটা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। পরে কড়া পুলিশ পাহারায় লুৎফুজ্জামান বাবরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে 10টা কষ্ট মামলার রায়ে ফাঁসির আদেশ মাথায় নিয়ে কারাগারে আছেন এক সময়ের প্রভাবশালী মন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কাছে গ্রাহকের কত টাকা আটকে আছে সেই তথ্য জানে না ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইক্যাব। শুধু ক্রেতাদেরই নয়, সদস্য প্রতিষ্ঠানগুলোকেও SOP নীতিমালা মেনে সচেতনতার সাথে ব্যবসা করার আহ্বান জানিয়েছে তারা।
ইভ্যালির দায়দেনা নির্ধারণের জন্য পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে বুধবার রায় দেবেন আদালত। রোকসানা আমিনের রিপোর্ট। ডিজিটাল কেনাকাটায় আলোচিত সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হাজার কোটি টাকা অর্থ জালিয়াতির ঘটনায় কিছুটা আস্থার সংকটে আছে দেশের ডিজিটাল অর্থনীতির চাকা। এমন বাস্তবতায় ডিজিটাল প্ল্যাটফর্মে কেনাকাটা ও বিক্রিতে গ্রাহকের আস্থা ফেরাতে ক্যাম্পেইন শুরু করেছে ই-ক্যাব। ক্রেতাকে জেনে বুঝে অনলাইনে কেনাকাটা করার আহ্বান জানিয়েছে তারা। একটা কোম্পানির জন্য পুরো সেক্টরটাকে প্রশ্নবিদ্ধ করা আসলেই অন্যায়। 1600 মেম্বারের জায়গায় যদি আজকে আমার 1200 মেম্বার হয় আমি খুশি, কারণ যারা এসওপি মেনে কাজ করবে তাদেরকে নিয়েই আমরা আসলে সামনের দিকে চলতে চাই। আমরা একটা কনস্ট্রাকটিভ রোড ম্যাপের দিকে সামনের দিকে এগোচ্ছি। সেন্ট্রাল মনিটরিং সেল করার কথা অলরেডি এর মধ্যে মিটিং হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে, যেটি কিন্তু আমাদের ডিজিটাল কমার্স নীতিমালার মধ্যেই ছিল। এরই মধ্যে ইভ্যালির যাবতীয় নথি দাখিলের পর তাদের দায়দেনা নির্ধারণের বিষয়ে বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। আদালত যেটি বলেছেন সেটি হচ্ছে আগামীকালকে এটি আদেশের জন্য আছে। সেখানে একজন প্রাক্তন বিচারক বা বিচারপতি এবং প্রাক্তন সচিব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একজন আইনজ্ঞর সমন্বয়ে একটি 4 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের কথা উনি বলছেন যে এটা কালকে উনি বিবেচনায় রাখবেন এবং সেই বিবেচনার ক্ষেত্রে যে প্রাক্তন সচিব কে হতে পারেন সেই বিষয়ে একটি নাম বা সর্বোচ্চ 3টি নাম যেন মন্ত্রণালয় প্রস্তাব করে সেই কথাটি বলেছেন। অনলাইন কেনাকাটায় প্রতিষ্ঠানগুলোর মনিটরিং সিস্টেম জোরদার করতে ভোক্তা অধিকার আইন সংশোধন সহ শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয়কে 6টি সুপারিশ দিয়েছে ই-ক্যাব। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা ফৌজদারি মামলায় মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জন। মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত 10,000 টাকা মুচলেকায় ডক্টর ইউনুস সহ 4 জনের জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক SM আরিফুজ্জামান 9 সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে মামলাটি করেন। নাট্যকার, বরেণ্য শিক্ষাবিদ ও গুণীজন ডক্টর ইনামুল হকের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। ইনামুল হকের মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলছেন তাকে শ্রদ্ধা জানাতে আসা গুণীজনরা। মিথিলা নাজরিনের রিপোর্ট। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য ডক্টর এনামুল হকের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানান নাট্যাঙ্গনে তার দীর্ঘদিনের সহকর্মীরা। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয়। আমরা একটি অসাম্প্রদায়িক, আধুনিক, প্রগতিবাদী রাষ্ট্রে পরিণত করব, এটি ছিল আমাদের ডক্টর এনামুল হকের অন্যতম আদর্শ। ডক্টর ইনামুল হক আসলে সবার ছিলেন। ওনার ভাবনায়, চিন্তায়, চেতনায় বাংলাদেশ, বাংলাদেশের মানুষ শুধু আমাদের পরিবার নয়, আমাদের দেশের জন্য, সাংস্কৃতিক অঙ্গনের জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জনের বিভিন্ন ধাপে তার সম্পৃক্ততা শ্রদ্ধাভরে স্মরণ করেন বিশিষ্টজনেরা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মহান মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবনে তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। এই পর্যায়ে আমাদের একটি চরম শূন্যতা আমরা উপলব্ধি করছি। তার এই মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি, নাট্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি, সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। দেশের এই কঠিন সময়ের মধ্যে এনামুল সবসময় মানুষকে আনন্দ দিয়েছে, উনি হাসতে শিখিয়েছে। একজন মানুষের দেশের প্রতি, স্বাধীনতার প্রতি তার কি পরিমাণ আকাঙ্ক্ষা এবং আগ্রহ এবং স্বপ্ন দেখেছিল। তার দীর্ঘদিনের কর্মস্থল বুয়েটে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 21 পদক এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এনামুল হক আজীবন বেঁচে থাকবেন তার চিন্তা ও কর্মে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে চলছে মহাসপ্তমীর পূজা অর্চনা। রাজধানীর পূজা মণ্ডপগুলোতে তাই দেবী দর্শনার্থীদের ভিড়। দুর্গাপূজার বিস্তারিত জানাচ্ছেন সুলতানা হিমু।
লাল পেরে গড়তে নতুন শাড়ি, নবরূপে নবরঙে মর্তে এবার ত্রিনয়নী। মহাসপ্তমীর সকালে 16টি উপচারে পূজিত হলেন দেবী দুর্গা। দর্পণে করা হলো মৃন্ময়ী দেবীর মহাস্নান। দেবীর তৃন্ময়ী প্রতিমায় প্রতিষ্ঠিত হলো প্রাণ। শাস্ত্র মতে পূজার এই আচারে ধুয়ে যাবে ভক্তদের সপ্ত জনমের পাপ। অঞ্জলির মাধ্যমে আমাদের জন্ম জন্মান্তরীয় পাপ রাশি নির্মূল হয়ে গেছে। আমরা পবিত্র, আমরা পবিত্র, আমরা পবিত্র। দেবীর আগমনে নতুন সাজে চারপাশ। মণ্ডপে মণ্ডপে ভক্তদের সমাগম বাড়ছে সপ্তমীর দিন থেকেই। অঞ্জলি আর প্রার্থনায় পূজার এই আমেজকে যেন বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ। আনন্দ ছাড়া মা আসে না, মা আনন্দ নিয়েই আসে। 18 বছর যাতে আমরা এভাবেই অঞ্জলি সবাইকে নিয়ে দিতে পারি। মা দুর্গা যেন আমাদেরকে এই করোনা মহামারীর এই দুর্ভোগ থেকে আমাদের রক্ষা করে। পূজার এই আনন্দঘন পরিবেশে মানবিক আয়োজনও ছিল পূজা কমিটিগুলোর নানামুখী উদ্যোগ। যে যা পারে, যার সামর্থ্য অনুযায়ী যা, সে সেইভাবেই মানুষকে যেভাবে পারে মানুষের পাশে দাঁড়াতে হবে। শরৎ সকালের ভোরে এখন দশভুজা দেবী দুর্গার ঘ্রাণ। ভক্তদের একটাই চাওয়া, ধূপধুনুচির ছন্দে আবির আর সিঁদুর খেলায় বাজুক সম্প্রীতি ও সৌহার্দ্যের গান। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রের কোভিড আক্রান্তদের জন্য খাওয়ার ট্যাবলেট অনুমোদনের আবেদন। করোনা চিকিৎসায় নতুন সম্ভাবনা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। রাজশাহীতে নিউ মার্কেট এলাকায় রাজু হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাদের 10,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা ওই রায় দেন। মামলার অন্য 9 জন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে 2010 সালের 15 মার্চ সন্ধ্যায় প্রকাশ্যে রাজু আহমেদ নামের এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা। পরদিন তার বাবা এসার উদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেন। এই মামলায় 31 জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন আদালত। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। একসাথে সরকারি 40টি অফিসের ব্যবস্থা রেখে মাদারীপুরে দেশের প্রথম সমন্বিত সরকারি অফিস ভবন চালু হয়েছে। যেসব সরকারি অফিসের নিজস্ব ভবন নেই সেগুলোকে এক ভবনে আনতে এই সমন্বিত অফিস ভবন নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে মাদারীপুরের 20টি অফিসকে বরাদ্দ দেওয়ার পর হস্তান্তর প্রক্রিয়া চলছে। এক ভবনে সরকারি সব সেবা পাওয়ায় খুশি জেলাবাসী। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের পাঠানো তথ্য ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজস্ব ভবন নেই এমন সব সরকারি অফিসকে একটি ভবনে নিয়ে আসতে সমন্বিত সরকারি অফিস ভবন প্রকল্প প্রথম বাস্তবায়ন হয়েছে মাদারীপুরে। প্রতিদিন 1000 জন সেবা প্রত্যাশীকে সেবা দিতে 2016 সালের ডিসেম্বরে ভবন নির্মাণের কাজ শুরু হয়। শেষ হয়েছে চলতি বছরের জুনে। 69 কোটি 70 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা 10তলা ভবনটিতে রয়েছে 4টি লিফট, মাল্টিপারপাস হল রুম, একসাথে 55টি গাড়ি পার্ক করার ব্যবস্থা এবং আলাদা বিদ্যুৎ সংযোগ। ভবনে আগুন লাগলে যেন দ্রুততার সহিত আগুন নেভানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে। সমস্ত ভবনটি সিসিটিভি দ্বারা পরিচালিত থাকবে। এখানে পিএ সিস্টেম আছে এবং ভবনে যে বর্জ্যটা উৎপন্ন হবে এই সকল বর্জ্য কিন্তু আমরা এসটিপির মাধ্যমে, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধিত করে আমরা ডিসচার্জ করব। এক ভবনে সরকারি সব অফিসের সেবা পাওয়ায় সময় ও অর্থের সাশ্রয় এবং ভোগান্তি কমবে বলে খুশি মাদারীপুরবাসী। বিচ্ছিন্ন অবস্থায় আছে, সব এক জায়গায় নিয়ে সুযোগ সুবিধা পাবে। এটা চালু হওয়ার জন্য আমরা মাদারীপুরবাসী খুব গর্বিত। দ্রুততার সাথে সরকারি সেবাগুলো আমরা এখানে পাবো। ডিসেম্বরের মধ্যেই ভবনটিতে পুরোদমে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সামিট আন্তর্জাতিক সংবাদ।
করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রথমবারের মতো খাওয়ার ট্যাবলেটের অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সোমবার মার্কিন ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে তারা এই আবেদন করে। অনুমোদন পেলে করোনা চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আলভি হোসাইনের রিপোর্ট। করোনা নিয়ন্ত্রণে সারা বিশ্বে চলছে টিকা প্রয়োগ কর্মসূচি। এর মাঝে নতুন দিগন্তের বার্তা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্ক অ্যান্ড কোম্পানি। বিশ্বে প্রথমবারের মতো অনুমোদন পেতে যাচ্ছে তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মুখে খাওয়ার ট্যাবলেট। যুক্তরাষ্ট্রের খাদ্য ওষুধ প্রশাসন এর অনুমোদন দিলে বাড়িতে কোভিড-19 চিকিৎসার নতুন সুযোগ উন্মোচিত হবে। মলনুপিরাভির নামের ওষুধটির পরীক্ষার ফলাফল এই মাসের শুরুতে প্রকাশ করা হয়। এতে দেখা যায় যেসব করোনা রোগীর হালকা থেকে মাঝারি লক্ষণ এবং অন্তত একটি রিস্ক ফ্যাক্টর রয়েছে তাদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর পরিমাণ 50% কমাতে সক্ষম ওষুধটি। রিজব্যাক বায়োথেরাপিউটিক্সের সঙ্গে যৌথভাবে প্রস্তুত করা ওষুধটির অন্তর্বর্তী কার্যক্ষমতার কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ এটি কিনতে আগ্রহ দেখিয়েছে। মালয়েশিয়া, সাউথ কোরিয়া এবং সিঙ্গাপুর ওষুধটি পেতে চুক্তি করতে যাচ্ছে। প্রস্তুতকারক সংস্থাটি ওষুধটির 17 লাখ কোর্স দিতে মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করেছে। প্রতি কোর্সের মূল্য ধরা হয়েছে $700। তাদের আশা 2021 সালের শেষ নাগাদ তারা 1 কোটি কোর্স ওষুধ তৈরি করতে পারবে। এছাড়া ভারত ভিত্তিক কিছু প্রস্তুতকারককেও ওষুধটি তৈরির অনুমোদন দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। এর ফলে বিশ্বের 100টি নিম্ন ও মধ্য আয়ের দেশে ওষুধটি সরবরাহ করা যাবে বলে আশা করা হচ্ছে। আলভি হোসাইন, চ্যানেল আই। নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনে ব্যান্ড ফেস্টিভ্যাল হয়েছে। ওয়াশিংটন ডিসির সিলভান থিয়েটারে এর আয়োজন করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এতে 7টি ব্যান্ড অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতার 50 বছর উদযাপনে 7টি ব্যান্ড একসাথে দেশাত্মবোধক গান পরিবেশন করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আবু রুমির ব্যবস্থাপনায় এর উপস্থাপনা করেন ইন্দ্র বিরাজ। এবার কৃষি সংবাদ। লক্ষ্মীপুরে পরিত্যক্ত নিচু জমিতে উঁচু ঢিবি করে সবজি চাষ করছেন কৃষক। সদর উপজেলার উত্তর হামছাদি গ্রামে ইকবাল হোসেন খোকন নামের এক কৃষকের দেখা দেখি অনেকেই ওই পদ্ধতি অনুসরণ করছেন। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জেলা সদরের উত্তর হামছাদি এলাকায় বেশিরভাগ জমি নিচু, ফসল উৎপাদন সম্ভব হয় না। কৃষক ইকবাল হোসেন খোকন আবাদি জমি 1 ফুট উঁচু করে মাটি দিয়ে ঢিবি তৈরি করেন। তারপর লাগান শসা, চিচিঙ্গা, লাউ সহ বিভিন্ন সবজি। জমিটার মুড়া করার পরে মুড়ার ঘরে বীজ লাগাইছি, বীজ রোপণ করছি যেন আমার বীজ ভরপুর বৃষ্টি হলেও যেন আমার গাছগুলো না আমারে গাছগুলো যেন সুস্থ থাকে, আমি যেন ফলগুলো পাই। তার দেখা দেখি এলাকার অন্যান্য কৃষকও ডিভি পদ্ধতিতে সবজি চাষে উৎসাহী হয়েছেন। 12 মাস পানি থাকে জমি, এত খুব উঁচা করি তরকারি খেতে হচ্ছে, খুব সুন্দর লাগে, তরকারি হইতে আছে খুব সুন্দর। এখন আমরা চেষ্টা করতে আছি, আমরা করি। প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। 5,000 টাকার মতো উনি খরচ করছে, এতে করে এখান থেকে প্রায় উনি 20-25-30 হাজার টাকার মতো ফসল পাইছে। অলরেডি এখনো ফসল আছে, এতে করে এলাকার কৃষকও উদ্বুদ্ধ হয়েছে এই পদ্ধতিতে। সবজি বাজারজাত করার সুবিধার্থে এখন যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি কৃষকের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারের বাঁকখালী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। একের পর এক বিলীন হচ্ছে বসত ভিটা, আবাদি জমি, সড়ক সহ বিভিন্ন স্থাপনা। পরিবেশবিদ এবং স্থানীয়রা অভিযোগ করেছেন ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। সরওয়ার আজম মানিকের রিপোর্ট। বান্দরবান ও কক্সবাজারের বাঁকখালী নদী অববাহিকায় 4 লাখ মানুষের বসতি। নদীটির কক্সবাজার অংশে অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। বসত ভিটা হারিয়ে উদ্বাস্ত হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। 4-5 ভাইয়ের
বাড়িঘর ভাঙি শুরু ধরন বেগুন ফার মানে হদুন চলে গেছি। আর এখান থেকে এখন খাল থেকে রাস্তা একদম খাঁচা চলে আসছে, যদি ব্লকের ব্যবস্থা না করে তাহলে রাস্তা শুদ্ধ ভেঙে যাবে। বাকখালীর ভাঙনে পাহাড়ি পরিবেশ প্রতিবেশের বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। ভাঙন রোধে কোনো উদ্যোগ না নেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। আবেদন জানিয়েছিল এখানে বেড়িবাঁধ নির্মাণের জন্য, সিসি ব্লক স্থাপনার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক সেটা বাস্তবায়ন না হয় ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিসি ব্লকের প্রতিরক্ষা কাজ রেকমেন্ড করে প্রকল্প প্রণয়ন করছি এবং আমরা আশা রাখছি যে এই প্রকল্পটির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে এই প্রকল্পটি দ্রুত হচ্ছে অনুমোদিত হবে। ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাকখালী নদীর করাল গ্রাসে একের পর এক বসতবাড়ি আর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে রয়েছে আরও বেশ কয়েকটি গ্রাম। এসব এলাকার বাসিন্দারা সরকারের সহযোগিতা কামনা করেছেন। কক্সবাজারের রামুর বাকখালী নদীর রাজারকুল পয়েন্ট থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 31 পয়েন্ট কমে ৭,৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে ৩৭৫টি কোম্পানির ১,৮৬৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ১৫ কোটি ২৩ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। মালেতে বুধবার বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ। নেপালকে হারালেই ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত। পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণ অভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্য এরই প্রতিফলন। সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? সরকারের সময় নির্ধারণ করে দিয়েছে এদেশের সংবিধান এবং জনগণ, আর ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ ও এদেশের ভোটারগণ। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবা স্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন ৯০-এর পটভূমি আর ২০২১ সালের পটভূমি এক নয়। বর্তমান সরকারের ওপর দেশের জনগণের আর ভরসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সভায় তিনি বলেন, ১২ বছর ধরে জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় বসে আছে সরকার। নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান বিএনপি মহাসচিব। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনোদিন করে নাই। আজকে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, যে এই সংকটটা তো শুধু বিএনপির না, এই সংকটটা সমস্ত জাতির। আজকে এই আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশের, এই জাতির যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, তাদের যে অর্জন 50 বছরে, সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ধরনের প্রস্তুতি রাখছে সরকার। চলতি বছর নদী ভাঙনে ঘর বাড়ি হারানো ৯,০০০-এর বেশি পরিবারকে ঘর এবং জমি দেবে সরকার। ২০৩১ সালের মধ্যে দুর্যোগ খাতে $৩৭ বিলিয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান বলেন, খেলায় খেলায় দুর্যোগ মোকাবেলা শেখাতে উপজেলা পর্যায়ের স্কুলগুলোতে প্রস্তুত ক্লাব গঠনের প্রক্রিয়া চলছে। বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য আমরা প্রজেক্ট তৈরি করেছি প্রায় 476 কোটি টাকা। সিপিপির 4টা নতুন কার্যক্রম নেওয়া হয়েছে। একটা হলো অতি জোয়ার মনিটরিং এবং উদ্ধার কার্যক্রম। খেলায় খেলায় প্রস্তুত। আমাদের স্কুল
যারা স্কুল প্রাইমারি থেকে হাই স্কুল তারা খেলবে এবং তার মধ্যে দুর্যোগ প্রস্তুতিরা শুনবে, এইটার ফ্লায়ার আমরা চাচ্ছি। এবং ৯,৪৪৫টি পরিবার গৃহহারা হয়েছে, এটা আমরা তালিকা করেছি। এদের সবাইকেই 2% জায়গা সহ পাকা ঘর করে দেওয়া হবে। বাংলাদেশের পিছিয়ে পড়া ও অবহেলিত প্রতিবন্ধী শিশু কিশোরদের অধিকার রক্ষা ও ক্ষমতায়নে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ঢাকার মিরপুরের বিহারীপাড়ায় কিশোর কিশোরী কেন্দ্র ঘুরে ইইউ এর নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, শিশু কিশোরদের জীবনমান উন্নয়নের এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গড়ে তোলা এই কেন্দ্র পরিদর্শনের সময় ইউনিসেফ ঢাকা অফিসের প্রধান শেলটন ইয়েট বলেন, এসব উদ্যোগ শুধু রাজধানী কেন্দ্রিক হবে না, বরং দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপে লিগ পর্বের শেষ দিন মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। বাংলাদেশ সময় বিকেল 5টায় দুদল মাঠে নামবে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল জানিয়েছে, টুর্নামেন্টের এত দূর এসে পিছিয়ে যেতে চায় না তারা। দিনের দ্বিতীয় ম্যাচে রাত 10টায় মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত। মালদ্বীপ থেকে আরো জানাচ্ছেন তামান্না তানজিনা। 2005 সালের পর দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেনি বাংলাদেশ। এখন পর্যন্ত মাত্র 3বার ফাইনালে খেলেছে। এর মধ্যে 18 বছর আগে একবারই চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজরা। সম্প্রতি নেপালের উত্থান এবং পারফরমেন্স ফুটবল ভক্তদের চমকে দিয়েছে। কিন্তু সাফে 6বার সেমিফাইনালে উঠলেও তাদের একবারও শিরোপা জেতা হয়নি। সেই হিসেবে সাফের মঞ্চে নেপালের চেয়ে বাংলাদেশ এগিয়ে। এটি বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। নেপালের ড্র করলেও চলবে। বাংলাদেশ দলের হেড কোচ অস্কার ব্রুজন জানিয়েছেন, অর্ধেক প্রস্তুতি শেষ, ম্যাচের আগে শতভাগ প্রস্তুত হবে বাংলাদেশ। My confidence is at maximum levels, but it's not only about me, it's about the group. And I can feel as we are talking that in the last practices, in our meetings in the hotel, in the video session that we are going to have today, we really want to do it. বাংলাদেশের এই দলের কারোরই সাফের সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা নেই। বাংলাদেশ অধিনায়ক জামালের পরিষ্কার কথা, জয় ছাড়া কিছুই ভাবছেন না তারা। The group we have now it's a very strong team, and as coaches, the best of the VPL players are playing in this team. So I think tomorrow is going to be, we can make history tomorrow, and I think most of the players know that if we win, we will go to the final. গত ম্যাচে ভারতের কাছে 1-0 গোলে হেরে গেছে নেপাল। যদিও প্রথম 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নেপাল। When you see the Bangladesh team, it is vast difference. Like when they play the Tri-Nation Cup in the Nepal and here, the coach is different. The coach is new tactics. এই ম্যাচে রাকিব ও বিশ্বনাথের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। 2 হলুদ কার্ডের জন্য খেলতে পারবেন না ইয়াসিন আরাফাত। 16 বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলার সম্ভাবনা হাতছাড়া করতে চায় না বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সম্পূর্ণ প্রস্তুত হয়ে নেপালের বিপক্ষে খেলবে টিম বাংলাদেশ। এই ম্যাচে যেহেতু দর্শক প্রবেশে কোনো বিধিনিষেধ থাকছে না, তাই দর্শকদের উপস্থিতি মাঠে তাদের বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছে বাংলাদেশ দল। মালদ্বীপের মালে থেকে তামান্না তানজিনা, চ্যানেল আই। আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ বলছেন চিকিৎসকরা। 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকাদান শীঘ্রই শুরু। সংরক্ষণের সুযোগ থাকা 21 জেলায় পর্যায়ক্রমে প্রয়োগ। দুর্নীতি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ডাদেশ। আয় বহির্ভূত অর্থ বাজেয়াপ্তেরও নির্দেশ। ই-ভ্যালির দায়দেনা নির্ধারণে পরিচালনা পর্ষদ গঠন করে দেবেন হাইকোর্ট। নেতৃত্বে থাকবেন একজন সাবেক বিচারপতি। এবং ডক্টর ইনামুল হকের বিদায় সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলছেন গুণীজনরা। নাট্যজন শিক্ষাবিদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা।